আর আপনি বলে বসলেন যে ছাত্রটা আমাকে বসিয়েছে। একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। রাজপথে হাঁটার অভিজ্ঞতা আপনার নাই, রাজপথে হাঁটার অভিজ্ঞতা আমাদের আছে। বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি। আমাদের মগজ, আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বরবাদ হইনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইউনিট সরকার দিবে না, বরং নির্বাচন বানচাল করতে পেঁচাতে নানাভাবে ফন্দিফিকি করছে। এদিকে সুব্রত চৌধুরী আরও বলেন, আর আপনি বলে বসলেন যে ছাত্রটা আমাকে বসিয়েছে। আপনার কথাবার্তার মধ্যেও তো একটু অসঙ্গতি আমরা লক্ষ্য করি। এদিকে চরমুনার পীর ফজল করিম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুই ফল। তিনি আরও বলেন, একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। অপরদিকে আওয়ামী লীগের শাসনকাল এখনকার চেয়ে ভালো ছিল বলে এক আন্দোলনকারী মহিলা বলেন, মানুষের সাথে আপনি প্রতারণা করছেন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে রাজপথে হাঁটার অভিজ্ঞতা আপনার নাই, রাজপথে হাঁটার অভিজ্ঞতা আমাদের আছে। এদিকে কেউ ভারতীয় আধিপত্যের গোলাম হতে চাইলে রুখে দাঁড়াবে বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসান আব্দুল্লাহ বলেন, আমরা কোন পিন্ডির উপরে, দিল্লির উপরে, লন্ডনের উপরে, আমেরিকার উপরে নির্ভর করতে চাই না। আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের মগজ, আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা। তাছাড়াও দর্শক আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন, আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে? আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করবো? এখন আওয়ামী লীগের সমালোচনা করা হচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি। তারা আগে শেখ হাসিনাকে মা বলতো, শেখ মুজিবকে বাবা বলতো, তারা এখন ডক্টর ইউনূসকে এসে বাবা বলছে। এখন শেখ হাসিনা চলে গেছে, সুযোগ পাইয়া মরা হাতিরে সবাই লাথি মারছে। বাংলাদেশকে নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ এসব ভাবে ভাগ করার সুযোগ নাই। বাংলাদেশ একটাই, আমাদের যুদ্ধ একটাই। পরবর্তীতে যে লড়াইটা হয়েছে, আমাদের কোনো একটা সরকার, সেই সরকার ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা করেছে। জনগণ সেই জায়গাতে ধাক্কা দিয়ে অনুধাবন করিয়েছে যে এটা আসলে জনগণের হাতে আবার ফিরে এলো। তো এটাকে নতুন বাংলাদেশ ওইভাবে ব্যাখ্যা করার সুযোগ ছিল যদি সেই নতুনের মর্যাদা আপনারা রাখতেন। আপনারা নতুনের মর্যাদা রাখেননি এবং যারা ক্ষমতা পেয়েছে তারা ক্ষমতা পেয়েই নিজেদের আখের গুছিয়েছে। এই জন্য নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই। মানুষ ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে। বিপ্লব শেষ হয়ে গেছে, এগুলোর প্রেরণা আর কাজ করছে না মানুষের মাঝে। আজকে আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি যে এখন দেখবেন যে অনেক অ্যাক্টিভিস্ট, অনেক রাজনৈতিক কর্মী নতুন করে আবির্ভাব হয়েছে যারা নিয়মিতভাবে আওয়ামী লীগকে প্রচুর গালি দিচ্ছে। এখনো শেখ হাসিনাকে গালি দিচ্ছে। যেই সময় শেখ হাসিনাকে গালি দেওয়ার কথা ছিল সেই সময় তারা শেখ হাসিনাকে গালি দেয় নাই। সেই সময় শেখ হাসিনার আঁচলের নিচে তারা ছিল, শেখ হাসিনার কোলে তারা ছিল। যখন শেখ হাসিনার সরকারের সমালোচনা করা উচিত ছিল তারা সেই ট্রেনটা মিস করছে। ওই ট্রেন মিস করে এখন এসে আওয়ামী লীগকে গালি দেয়। এখন তো শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগকে চলে গেছে। তো যেই সময় আওয়ামী লীগকে গালি দেওয়া প্রাসঙ্গিক না, সেই সময় গালি দেওয়া মানেই তাদের অন্যরকম একটা রূপ ধরা পড়ছে। দেখেন, আওয়ামী লীগের সময়ে যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি, আওয়ামী লীগকে গালি দিয়েছি, ভুল ধরেছি, ওইটা কতটুকু কঠিন ছিল এটা আমরা জানি। সেই সময় কিছু মানুষ দেখবেন যে কিছু মানুষ না, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি। এভাবে বলছে, আমাদের সাথে কথা বলেনি, ফোন দিলে ফোন ধরে নাই, আমাদেরকে ব্লক করে রাখছে। ইউনিভার্সিটিতে ক্লাসমেটরা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করেছি তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি। এখন আমরা যতটুকু আওয়ামী লীগের সমালোচনা করি, দেখি যে যেই মানুষগুলো আওয়ামী লীগের সমালোচনা করতে দেয়নি তারাই এখন আওয়ামী লীগের অনেক বেশি সমালোচনা করে। তো এইটা আর কি এক ধরনের মানুষ আছে, যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার তারা অ্যাডভোকেসি করে। এখন আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করবো? এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি, কারণ তারা ভুল করছে। তো ওই আগেও যেরকম ভাবে আওয়ামী লীগের সমালোচনা আমরা করেছি, এখনো বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করেছি। আগে যেরকম আওয়ামী লীগের দালালরা ছিল, তারা আওয়ামী লীগকে তেল দিত, ওরাও এখন বেশ বদলায় এখন ডক্টর ইউনূসকে তেল দেয়। তেল দেওয়া মানুষগুলো একই কাতারে আছে। তারা আগে শেখ হাসিনাকে মা বলতো, শেখ মুজিবকে বাবা বলতো, তারা এখন ডক্টর ইউনূসকে এসে বাবা বলছে। এই বাবা বলার লোকগুলো পরিবর্তন হয়নি। আর আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাতেই ছিলাম। আমরা তখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, এখনো ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি। ক্ষমতাকে চ্যালেঞ্জ ওই সময় যারা করেনি, শেখ হাসিনা তখন যারা সমালোচনা করেনি, এখন শেখ হাসিনা চলে গেছে, সুযোগ পাইয়া মরা হাতিরে সবাই লাথি মারতেছে, এরকম একটা অবস্থা। এনসিপিকে অনেকে কিংস পার্টি বলেন, আমার খুব বেশি দ্বিমত নাই তাতে। ইউফেমিস্টিকলি অ্যাটলিস্ট এটুকু বলা যায় যে এই দলটার প্রতি সরকারের খুবই সুদৃষ্টি বা ন্যাক নজর আছে। এই নেক নজর থাকা এই দলটাকে ভালো করবে কি খারাপ করবে তারা হিসাব করবে। আমি মনে করি এটা ভালো কিছু না। একটার পর একটা ঘটনা ঘটে কিছুদিন পর পর, যাতে এই ধারণা আসলে আগের চেয়ে আরও পোক্ত হয়ে ওঠে।
স্বয়ং প্রধান উপদেষ্টা এ ধরনের বায়াস দেখিয়েছেন তাদের প্রতি। আমি জনাব নাহিদকে সাক্ষাৎ দিয়ে তার পদত্যাগের কথা জানানোর কথা একেবারে সর্বসাম্প্রতিক উদাহরণ। এছাড়াও আরও বহু ঘটনা আছে, আমি সেটি আলাদাভাবে ভিডিও করেছি। সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রেস সচিব একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তাদেরকে নিয়ে, তাতে এই ধারণা আরও পোক্ত হচ্ছে। মানে আমি এই কথাটা বলতে চাই যে সরকারকে স্পষ্ট করতে হবে এই জিনিসটা, যে তারা এই দলটাকে সমর্থন করছেন কিনা, কেন করছেন। জনাব শফিকুল আলম প্রেস সচিব, তিনি একটা ফেসবুক স্ট্যাটাস, এটা অনেকেই পরবর্তীতে বিভিন্ন জায়গায় মানে পাবলিশ করেছেন। একটা জিনিস ইম্পর্টেন্ট, তিনি ইংরেজিতে এই স্ট্যাটাসটা লিখেছেন। জনাব শফিককে আমরা অনেক দিন থেকে চিনি, এই সরকারে আসার আগেও তিনি দীর্ঘ সময় লিখেছেন, ঢাকা ডায়েরি লিখতেন ইংরেজিতে। এখন তিনি প্রেস সচিব হওয়ার পর প্রচুর বাংলায় স্ট্যাটাস দেন, কিন্তু এই স্ট্যাটাসটা ইংরেজিতে দিয়েছেন। আমরা বুঝতেই পারি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা অতি গুরুত্বপূর্ণ পোস্ট, সেখানে বসে তিনি ইংরেজিতে দেয়া একটা জিনিস ইন্ডিকেট করে যে তিনি তার কার সাথে মূলত কমিউনিকেট করতে চেয়েছেন, সেটাকে বাংলা ট্রান্সলেট করেছেন। আমি ট্রান্সলেশন থেকে পড়ি। আর তিনি শুরু করেছেন যে তিনি যদি সাংবাদিক হতেন, এই যে এনসিপি সারা দেশে ঘুরছে, তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া তাদের সাথে ভ্রমণে যোগ দিতেন। এটা একটা সাংবাদিক হিসেবে তিনি চাইতেই পারেন। কিন্তু এরপর একটা বাক্য এরকম, এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে একটি নতুন রাজনীতির সূচনা। কিভাবে উনি বলতে পারেন যে এটা একটা নতুন রাজনীতির সূচনা হচ্ছে? দ্বিমত করার মানুষ আছে, এবং উনি এমন একটা জায়গায় আছেন সেখানে বসে সেই দায়িত্বে থেকে তিনি এই কথা বলতে পারেন কিনা, এই প্রশ্ন আমরা করব। তারপর তাদের নেতৃত্বের কথা, তারা রাজনৈতিক ব্যবস্থার জন্য ভ্রমণ করছেন, বিতর্কের কথা উল্লেখ করেছেন কারো বিরুদ্ধে। তারপর তিনি বলছেন, কিন্তু এই ভ্রমণ তাদের নতুন করে উজ্জীবিত করেছে, এখন তাদের লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা এবং প্রত্যাশা আকাশ ছোঁয়া। জনাব শফিকুল আলম বলছেন। তারপরে বলছেন যে শহর ও গ্রামগুলোর মধ্য দিয়ে এনসিপির বহর যতই এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই অভিযানের নেতৃত্বে আছেন তরুণরা, ছেলে মেয়ে উভয়ই হাজারে তারা রয়েছে। তারপর বলছে যে তারা কি বিএনপির এবং জামায়াত ইসলামের মতো দলগুলোকে চ্যালেঞ্জ জানানোর মতো পর্যাপ্ত সমর্থন পাবেন কিনা, প্রবীণরা কি ভাবছেন, এসব প্রশ্ন আমার সাথে তিনি তুলেছেন। তিনি এটাকে রাজনৈতিক প্রচারণা চেয়ে বেশি কিছু উল্লেখ করে বলছেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাশার জন্য এটি একটি পরীক্ষা। এই তরুণ নেতারা যখন জাতির পথ চলা পুনর্নির্ধারণের কাজে ব্যস্ত সময় পার করছেন, তখন পুরো বিশ্বের নজর রয়েছে তাদের উপর। বলছে দেশের জনগণের যদি তারা বর্তমানে মনোযোগ আকর্ষণ করতে পারে, তাহলে গ্লোবাল মিডিয়াও তাদের প্রতি আকৃষ্ট হবে। এরপর তিনি আহ্বান জানাচ্ছেন, যেটা খুবই সিগনিফিক্যান্ট, আমি পড়ি। মাঠ পর্যায়ে থাকা স্থানীয় সাংবাদিকদের জন্য এনসিপির এই যাত্রা সবার সামনে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। এই যাত্রা এনসিপির আশা, মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ এবং তাদের রূপান্তরে গল্প লিপিবদ্ধ করা কেবল সাধারণ রিপোর্টিংও না, এটি ইতিহাসের অমূল্য ধারা বিবরণী। ফেসবুক বা এক্সের মতো প্ল্যাটফর্মগুলোতে তিনি নিয়মিত লেখালেখি বা নিজস্ব মতামত প্রদান তাদের এই যাত্রাকে অমূল্য অন্তর্দৃষ্টি দিয়ে আরও বেগবান করবে। মানে তিনি লোকাল সাংবাদিকদের আহ্বান জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে যারা এই কাজগুলো করেন। তারপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন, আপনাদের লেখনী বাংলাদেশের নতুন রাজনৈতিক শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। যুক্ত হন, রিপোর্টে তুলে ধরুন এবং রূপান্তরের অংশ হন। একেবারে মনে হবে একজন। তো দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।